স্বাগতম, নমস্কার। আমি বর্তমানে ভারতীয় ক্রিকেটের হাল হকিকতে খুব ক্ষুব্ধ। আমি বলতে আমার কোনো দ্বিধা নেই যে এখন এই মুহূর্তে ক্রিকেট নামক যে বস্তুটি, যে একসময় সাহেব শুভরা খেলতো, যেটা ইংল্যান্ডের থেকে সৃষ্টি হয়েছিল, ইংল্যান্ড অস্ট্রেলিয়া, এই ছিল ক্রিকেট। তারপরে তো ধীরে ধীরে সাউথ আফ্রিকা তার মধ্যে ঢুকলো, পরে রিজেক্ট হয়ে গেল যেহেতু তাদের ওই বর্ণবিদ্বেষের ব্যাপার ছিল। ওয়েস্ট ইন্ডিজ এলো, ভারত এলো, পাকিস্তান এলো, পরপর এসছে, কিন্তু সাহেবরা খেলত। তো এই ক্রিকেট চলতে চলতে আজকে এমন একটা অবস্থা হয়েছে যে বিগত 20 বছরে ভারতের থেকেই কিন্তু আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যানটা কিন্তু ভারত থেকেই হচ্ছে, বা প্রেসিডেন্ট যাই বলেন না কেন। তো সেটা হওয়ার ফলে ভারত তো যথেষ্ট সুবিধাজনক জায়গা আছে, আর ভারতের বিজ্ঞাপন বা বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা আসছে। মানে আপনারা কল্পনা করতে পারবেন না, বিসিসিআই যেটা ভারতীয় ক্রিকেট বোর্ড, তাদের কাছে যে কত কোটি কোটি টাকা আছে, মানে সেটা একটা বিগ ইন্ডাস্ট্রির থেকেও বেশি, টপ ইন্ডাস্ট্রি থেকেও বেশি ট্রানজ্যাকশন। একটা স্টেটের যে টাকা রয়েছে হয়তো ক্রিকেট বোর্ডের তার টাকা রয়েছে, কিন্তু এটা সত্ত্বেও ভারতীয় ক্রিকেট হঠাৎ যেন তার প্যারামিটারটা ধপাস করে পড়ে গেল। দিব্যি চলছিল, কিন্তু 2007-এ আমরা টি20 চ্যাম্পিয়ন হয়েছি, মহেন্দ্র সিং ধোনি। তার আগে 2003 বলতে হয়, যে রানার্স খুব টাফভাবেই ফাইনালটা হয়েছিল, কিন্তু সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, ঠিকই রানার্স হয়েছি। কিন্তু তার আগে একটা মিনি ওয়ার্ল্ড কাপ হয়েছিল, তাতে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কার সঙ্গে যুক্তভাবে। এবং তারপরেও আমরা কিন্তু ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডের সঙ্গে যে ওয়ানডে ফাইনাল হয়েছিল, সেটা সৌরভের সেই জ্যাকেট ঘোরানো, মানে জার্সি ঘোরানো, ফলে একটা ভালো জিনিসটা শুরু হয়েছিল কিন্তু সৌরভের আমল থেকে। তারপরে সেটা ধোনি খুব ভালো পিক আপ করেন। সৌরভের টিম, আরে অধিনায়কেরও তো একটা ভূমিকা থাকে, কোচেরও ভূমিকা থাকে। গ্যারি কার্সন আসার পর ক্রিকেট টিমটা যেন হৈ হৈ করে দাঁড়ালো। 2011-তে গিয়ে আমরা চ্যাম্পিয়ন হলো, বিশ্ব চ্যাম্পিয়ন 50 ওভারের খেলায়, ওডিআই। তারপরে ধোনি ধীরে ধীরে খেলাটা ছাড়তে শুরু করলো। মানে 2011-র পর 2015-তে যখন অস্ট্রেলিয়াতে খেলা হলো, সেমিফাইনালে আমরা হেরে গেলাম। তারপরে ফের কিন্তু আমাদের আবার উত্থান শুরু হলো, আবার আমাদের ভালো খেলা টুকটাক করে। বিরাট কোহলির আমলে আমরা যত টেস্ট খেলেছি, যত ওয়ানডে খেলেছি, যত টি20 খেলেছি, ম্যাক্সিমাম জয় এসছে কোহলির আমলে। কিন্তু কোহলি আলটিমেটলি চ্যাম্পিয়নশিপের খেলাগুলোতে কিন্তু জিততে পারতো না। ফরচুনেট, মোস্ট আনফর্চুনেট। রবি শাস্ত্রী তখন কোচ ছিলেন, বাংলার খেলোয়াড়রা সুযোগ পেতেন। মোহাম্মদ সামি, ঋদ্ধিমান শাহ দুজনে নিয়মিত ক্রিকেটার ছিলেন, এদের খুব ফেভারিট ছিলেন। তারপরে শাস্ত্রীর হাত থেকে খেলাটা গেল রাহুল দ্রাবিড়ের হাতে। আচ্ছা, এই সময় কিন্তু আমরা এই বিগত ওয়ার্ল্ড কাপ যেটা আমাদের ভারতে হয়েছে, তাতে ফাইনালে গিয়ে যে কি করে কি রহস্যে আমরা হেরে গেলাম আমরা জানি না। কিন্তু ঠিক আছে, ফাইনাল অবধি ভারত দুর্দান্ত খেলে উঠেছে, সব কটা খেলায় জিতে ফাইনালে গিয়ে জিততে পারেনি। অধিনায়ক ছিলেন সেই সময়টা এবং শর্মা, রোহিত শর্মা। কিন্তু আবারও বলছি যে সেটা মোস্ট আনফর্চুনেট। এরপরে আমাদের কিন্তু ফের খেলাটা ধীরে ধীরে উঠতে আরম্ভ করলো, এবং রাহুল দ্রাবিড় ভারতকে স্পেশাল যে আবার মিনি ওয়ার্ল্ড কাপ হয়, সেই মিনি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করে তিনি রিটায়ার করেন। এই করতে 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 আমরা দেখলাম যে গৌতম গম্ভীরের হাতে গিয়ে খেলাটা পড়ল। এখন রাজনীতি যদি বলেন যে হ্যাঁ, গৌতম গম্ভীর তো বিজেপির সাংসদ ছিলেন দিল্লিতে এবং বিজেপির অত্যন্ত ঘনিষ্ঠ, এবং তারপরে থেকে খেলাটা নষ্ট হতে আরম্ভ করল। এই নষ্ট হবার জায়গা থেকে আমি বলতে পারি যে গৌতম গম্ভীর কি খুব খারাপ কোচ? ভাই, এভাবে চট করে তো বলা উচিত না। কারণ তিনি যখন কলকাতা নাইট রাইডার্স বা কেকেআরে খেলেছেন, দুবার চ্যাম্পিয়ন হয়েছে তার অধিনায়কত্বে। একবার তিনি কোচ হয়েছিলেন, চ্যাম্পিয়ন করেছেন, মানে 3বার ট্রফি তার কল্যাণে এসছে। সুতরাং তাকে উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু মুশকিল হচ্ছে যেটা, যে গৌতম গম্ভীর টিপিক্যাল 20 ওভারের ব্যাপার স্যাপারটা ভালো বোঝেন। বড় ম্যাচ খেলার বা খেলানোর যে জায়গাটা, সেখানে কোথাও তিনি ফ্লপ করছেন। এটাও ঠিক যে ওয়ার্ল্ড কাপ
2011-তে যে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল তাতে বেস্ট ইনিংসটা কিন্তু ফাইনালে খেলেছিলেন গৌতম গম্ভীর। অল্প কয়েকটি রানের জন্য সেঞ্চুরি করতে পারেন, কিন্তু যেটা হচ্ছে কি গম্ভীরের একটা দীর্ঘদিনের ক্ষোভ ছিল যে তাকে টপকে মহেন্দ্র সিং ধোনিকে ক্যাপ্টেন করা হয়েছিল, এবং খানিকটা বলা যেতে পারে যে মহেন্দ্র সিং ধোনি কাঠি করে গৌতম গম্ভীরকে ভারতীয় দল থেকে ছেটে দিয়েছিল। তো ফলে একটা রাগ তার ভারতীয় ক্রিকেটের উপর ছিলই। এবার কলকাতা নাইট রাইডার্সের তিনি যখন কোচ ছিলেন তার মনোমতন একটি টিম তৈরি করেছিলেন, এবং টিমটা তৈরি করার পর চ্যাম্পিয়নও করেছিলেন। ভারতীয় দলের সুযোগ তিনি যখন পেলেন, তিনি ওই টিমটাকেই ভারতীয় ক্রিকেট টিম হিসেবে চালাবার চেষ্টা করলেন এবং অসম্ভব প্রেশার করালেন বোর্ডকে দিয়ে। বোর্ডে আরেক সৌরভ, মানে গম্ভীর কিন্তু সৌরভের খুব ঘনিষ্ঠ, এটা বলতে পারি, এবং আরেক সৌরভ প্রিয় যিনি ভারতীয় বোর্ডের টপে বসে আছে সিলেকশনে, তিনি হচ্ছেন অজিত আগরকার। এরা দুজন মিলে যে কি কীর্তি করলেন কে জানে, একসাথে ছেটে বাদ হয়ে গেল অনেকে। মানে তাদেরকে বলা হলো ভাই বিদায় নাও, এবং অত্যন্ত অপমানিত হয়ে বিরাট কোহলি টেস্ট ম্যাচ থেকে বিদায় নিয়েছেন, টি-20 থেকে বিদায় নিয়েছেন। সাথে সাথে রোহিত শর্মা অধিনায়ক, তার অধিনায়কত্বে কিন্তু অনেকগুলো পালক ভারতে জমা পড়েছে, তিনিও বিদায় নিলেন। আমাদের বাকি খেলোয়াড়দের মধ্যে এমন কয়েকজন যাদেরকে ছাড়া ভাবা যায় না দলে। ফলে দলটা খানিকটা গম্ভীরকৃত দল হয়ে গেল। টেস্ট টিমের ক্যাপ্টেন এবং ওয়ানডের ক্যাপ্টেন হয়ে গেলেন গিল, এবং এই গিল ব্যাপারটা হচ্ছে শুভমান গিল বয়সে অল্প, তিনি অধিনায়ক হওয়ার অনুপযুক্ত এমন বলছি না, কিন্তু তার সেই ম্যাচুরিটি এখন আসেনি। বরং দলের মধ্যে কিন্তু অধিনায়কত্ব করার মতন অনেকেই ছিল বা আছেনও বটে। যেমন আমি নির্দ্বিধায় বলতে পারি যে KL রাহুল, তিনি সবকটা টুর্নামেন্টের কিন্তু অধিনায়ক হওয়ার মতন উপযুক্ত লোক। যেমন ভালো ব্যাটসম্যান তেমন ভালো তিনি কিন্তু উইকেট কিপার না হলেও উইকেট কিপিংটি জানেন। ফলে উইকেট কিপিংয়ের জায়গা থেকে একজন কিপারকে কমিয়ে রেখেও তাকে খেলানো যায়, এবং তিনি যথেষ্ট ভালো অধিনায়ক, কিন্তু তাকে অধিনায়ক করা হলো না। তিনি ওপেনিং ব্যাটসম্যান, তাকে পাঠানো হচ্ছে ভাই 5 নম্বরে 6 নম্বরে। এর ফলে কি হলো, আমরা অস্ট্রেলিয়ার কাছে হারলাম, আমাদের দেশে নিউজিল্যান্ডের কাছে 3-0-তে হারলাম। 3টে টেস্ট ম্যাচ একদম 0-3 ভারতের পক্ষে। তারপর ফের নিউজিল্যান্ড যখন এলো এখানে এই কিছুদিন আগে, এখনো তো খেলা চলছে, তাতে আমরা কিন্তু দেখা গেল যে 50 ওভারের খেলায় 2-1-এ হেরে গেলাম। এই কোহলি খেলেছিল, কোহলি কিন্তু টপ ফর্মে রয়েছে, যথেষ্ট ভালো ফর্মে রয়েছে, এবং ওই খেলাতে কিন্তু রোহিত শর্মাও কিছু রান করেছিলেন, কিন্তু পরবর্তী অধ্যায়ে এসে রোহিত শর্মার রানটা করতে পারলেন না। হাউএভার ইটস আ পার্ট অফ গেম। তো এই টিমটাকে দাঁড় করানো যাচ্ছে না অনেকগুলো রিজনে। প্রথম কথা হচ্ছে মোহাম্মদ শামির মতন, আমি বলতে রাজি আছি যে কোনো পিচে মোহাম্মদ শামি ডেঞ্জারাস বোলার, তাকে নেওয়া হচ্ছে না। তিনি বেঙ্গলের হয়ে খেলে, মানে বাংলার হয়ে খেলে তিনি গুচ্ছের উইকেট পাচ্ছেন, তাকে ডাকা হচ্ছে না। কখনো মোহাম্মদ সিরাজকে নেওয়া হয়, কখনো বাদ দিয়ে দেওয়া হয়। তারপরে অক্ষর প্যাটেল তার পেয়ারের প্লেয়ার, তাকে নিয়মিত খেলানো হচ্ছে, অথচ হার্দিক পান্ডিয়াকে 50 ওভারের চান্সই দেওয়া হচ্ছে। তো এই যে গম্ভীরাকৃত কাণ্ড কারখানা, এতে করে অন্য কোচ হলে কবে বাতিল হয়ে বেরিয়ে যেত। এবং সব থেকে বড় কথা হচ্ছে টি-20-র ক্যাপ্টেন করা হয়েছে বম্বের সূর্যকুমার যাদবকে, যিনি একটি ম্যাচেও ভালো খেলছেন। পরপর বোধহয় 6টা না 7টা ইনিংস তিনি এত খারাপ রান করেছেন, কিন্তু দল জিতে যাচ্ছে। তো দল জিতে যাবে, ক্যাপ্টেন বাজে খেলবে, এরকম হয় নাকি? অ্যালেক্স স্টুয়ার্ট একমাত্র ইংল্যান্ডে এটা করতে পেরেছিলেন, যে তিনি খুব একটা ভালো ব্যাট করতেন না, কিন্তু দুর্ধর্ষ অধিনায়ক ছিলেন বলে তাকে দিনের পর দিন অধিনায়ক রাখা হয়েছে। কিন্তু সেটা ভারতের ক্ষেত্রে হয় না। ফলে যে জায়গাটা দাঁড়িয়েছে যে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ এই ভারতেই, তাতে ইতিমধ্যে বাংলাদেশ ছিটকে গেছে, তারা ভারতে এসে খেলবে না, পাকিস্তান ভারতে খেলবে না, অন্য টিমরা খেলবে, যা হোক তা হোক, ঠিক আছে। টি-20 কিন্তু গম্ভীর যদি এরকম বাড়াবাড়ি বা বেয়াদবি করতে থাকেন, গতবারে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, এবার কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার চান্স কম। আপনারা কি বলেন?